একটা জিনিস খেয়াল করেছ, আমরা যা কিছু চিন্তা করি তার কোনো না কোনো ভার্সন নাকি কোথাও না কোথাও সত্যি সত্যিই ঘটে। ঠিক যেমন আজ রাতে তুমি তোমার বন্ধুদের সাথে ডিনার টেবিলে বসে আড্ডা দিচ্ছ, হুট করেই কারেন্ট চলে গেল, আর অন্ধকার কেটে লাইট আসার পর জানতে পারলা তোমাদের বাসার ঠিক বাইরের অন্ধকার গলিটাতে হুবহু তোমাদের মতোই আরও 8জন মানুষ দাঁড়িয়ে আছে। চিন্তা করতেই কেমন মাথা হ্যাং হয়ে যাচ্ছে, তাই না? তবে কোয়ান্টাম ফিজিক্স বলে এটা 100% পসিবল। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট থিওরি আছে, শ্রোডিঞ্জারের ক্যাট থিওরি, যেই থিওরিটার উপরেই বানানো হয়েছে আজকের এই মুভিটি। তবে এটা এখনই বলছি না, এর ব্যাখ্যা পরে করছি। কিন্তু আজকের গল্পে ঢোকার আগে ধরে নাও আমরা এখন 2026-এ নয় 2013 সালে দাঁড়িয়ে আছি। আর আজ রাতে প্রায় 100 বছর আগের অভিশপ্ত ধূমকেতু মিলার্স কমেট আমাদের মাথার উপর দিয়ে পাস করছে। 1923 সালে ফিনল্যান্ডের উপর দিয়ে যখন এই মিলার্স কমেট পার হচ্ছিল, তখন পুরো একটা গ্রামের মানুষের সাইকোলজি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ডাইমেনশন আর রিয়েলিটির হিসেবটা এমনভাবে গুলিয়ে গিয়েছিল যে এক মহিলা সরাসরি ইমার্জেন্সি পুলিশ নম্বরে কল দিয়ে চিৎকার করে বলছিল, আমার ঘরে যে লোকটা শুয়ে আছে সে আমার স্বামী নয়, আমি আমার আসল স্বামীকে গতকাল রাতেই খুন করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। তাহলে এই লোকটাকে? পুলিশ কিন্তু সেই ঘরে গিয়ে কোনো দ্বিতীয় লোক পায়নি, আবার ওই মহিলার স্বামীকেও জ্যান্ত উদ্ধার করেছিল। প্রশ্ন হলো, ওই মহিলা তবে কাকে খুন করার দাবি করছিল, আর ঘরেই বা কে ঘুমিয়েছিল? মহাকাশের এই একটা অদ্ভুত ঘটনা আমাদের চেনা সায়েন্স আর কমন সেন্সকে 1 সেকেন্ডে চুরমার করে দিয়ে সেই বাক্সের ঢাকনাটা খুলে দিল। এখানে যে বাক্সের কথাটা বলা হচ্ছে সেটাও আমরা গল্প করতে করতেই জানব। আর শোনো, গল্পে যদি নিজেরাই ডুব দিতে না পারলাম তবে আর মজা কি? তাই আমি ভেবেছি পুরো ক্যারেক্টারের মধ্যেই ঢুকে পড়ব, আর সেজন্যই আজকের জন্য আমি এই গল্পের মূল চরিত্র এমিলি। আমি যা যা ফেস করেছি, যেভাবে একটা ডার্ক ডাইমেনশনে আটকে গেছি, আর সেই ডাইমেনশন থেকে নিজের রিয়েলিটিতে ফিরে আসতে পেরেছিলাম কিনা, সেই মাথা নষ্ট করা অভিজ্ঞতাটাই আজকে তোমাদেরকে শোনাব। তবে তুমিও কি নিশ্চিত এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো সেইটা তোমার সেই চেনা ইউনিভার্সেই দেখছো, নাকি ভুল করে অন্য কোনো রিয়েলিটিতে ঢুকে পড়েছ? চলো আজকে ব্যবচ্ছেদ করা যাক কাল্ট ক্লাসিক সায়েন্স ফিকশন থ্রিলার কোহেরেন্স। যদিও আগেই বলেছি এটা 2013 সালের এক রাত, আর আজকে সেই একই ধূমকেতু আমাদের পৃথিবীর আকাশে ফিরে এসেছে। আর এই মুহূর্তে আমি একটা গাড়িতে আমার বন্ধুর বাসায় ডিনার পার্টিতে যাচ্ছি। আমার বয়ফ্রেন্ড কেভিনকে কল করে সাধারণ খোঁজ খবরই নিচ্ছিলাম, পার্টিতে কে কে আসছে, রাস্তায় জ্যাম আছে কিনা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশে ধূমকেতুটা আরও কাছাকাছি চলে এলো। ডিজিটাল সিগন্যাল 1 সেকেন্ডেই জ্যাম, কোনো কারণ ছাড়াই। হাত থেকে না পড়েই আমার চোখের সামনেই আমার আইফোনের পুরো স্ক্রিনটা বিকট শব্দে ক্র্যাক হয়ে গেল। যে কারো জন্যই কিন্তু এটা ভীতিকর। আমিও বেশ ভয় পেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে ভাবলাম হয়তো ব্যাটারির প্রেশার বা লোকাল কোনো নেটওয়ার্ক গ্লিচ। কিন্তু ভাই, এইটা ছিল ইউনিভার্সের দেওয়া আমার জন্য প্রথম ওয়ার্নিং সিগন্যাল। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমি তখনও বুঝিনি, কিন্তু আমার মনটা ভীষণই খুঁতখুত করছিল। কিছু একটা যে চরম ভুল হতে যাচ্ছে সেই সন্দেহটা তখনই মনে জেগেছিল। যাই হোক, আমি পার্টিতে পৌঁছালাম। আর এই পার্টির আয়োজন করা হয়েছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের লি আর মাইকের বাড়িতে। ওরা দুজনেই আমাদের বন্ধু, আবার কাপলও বটে, আর তারাই আজকের পার্টির হোস্ট। সেখানে উপস্থিত ছিল আরও 2জন কাপল, বন্ধু বেথ এবং হিউ। তো আমি রান্নাঘরে লি আর বেথের সাথে কথা বলছিলাম। ঠিক তখনই আমার কাছে একটা ধামাকাদার নিউজ আসে, আমি নাকি পার্টিতে তার সাথে লরাকে নিয়ে আসছে। এই লরাটা কে জানো? লরা হলো আমার বয়ফ্রেন্ড কেভিনের এক্স গার্লফ্রেন্ড। তার সম্পর্কে একটু পরে আবার বলছি, কারণ কেভিন এখনও আসেনি। সবাই আসলে ইন্ট্রোডিউসটা আবারও করাচ্ছি। আরে কেভিন তো চলে এসেছে। তার সাথে আমি বসে একটু কুশল বিনিময় করতেই যাব, অমনি চলে এলো আমার চক্ষুশূল লরা, এবং সাথে আমাদের আরও এক বন্ধু আমির। আসলে এখানে কারোরই কিছু করার ছিল না, কারণ আমির লরাকে এনেছে, যেটাতে লি বা মাইক বা অন্য কেউ নিষেধ করতে পারেনি। কি আর করার। তবে যেহেতু এখানে 4 জোড়া কাপল রেডি, ভালোভাবে বোঝানোর জন্য আরও একবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আমার নাম তো আগেই বলেছি না, আমি এমিলি। সবাই আমাকে এম বলেই ডাকে। আর এনাকে তো চেনই, কেভিন, আমার বয়ফ্রেন্ড। সে পেশায় একজন বিজনেসম্যান। এরাও এক কাপল, লি আর মাইক, যাদের বাসায় এখন আমরা আছি। মাইক একদম চিল টাইপের শান্ত স্বভাবের ছেলে, আর লি খুবই সোশ্যাল।
এই তৃতীয় কাপল হিউ আর বেথ। হিউ খুবই হিসেবি আর লজিক্যাল টাইপের লোক, তবে তার স্ত্রী বেথ একটু অন্যরকম। সে একটু অদ্ভুত ক্রিস্টাল, অল্টারনেটিভ থেরাপি আর স্পিরিচুয়াল জিনিসে বিশ্বাস করে। আর সব শেষে যে মেয়েটার ডাইনিং টেবিলে পা রাখতে আমার মেজাজটা খিচড়ে গিয়েছিল, সে হলো লরা। সাথে তার নতুন বয়ফ্রেন্ড আমির, যে একজন ফাইন্যান্স প্রফেশনাল। আর এই লরা, সে একজন ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার কনসালটেন্ট। মূল কথা, প্রফেশনাল কর্পোরেট লাইফস্টাইলের সাথে সে যুক্ত। আর তাই তার এত অহংকার, সে আমাকে কিছু না হতেই খোঁচাচ্ছে। আরে, আমি তো নিজের প্রফেশনের কথাই বললাম না। আমি আসলে একজন এক্স ডান্সার, কারণ আমি আমার কাজ হারিয়েছি। এইটা নিয়েই এই লরা মশকরা করছে। মেয়েটা যে শুধু এক্সই ছিল তাই নয়, পার্টিতে ঢোকার পর থেকেই তার অ্যাটিটিউড আর কথাবার্তার ঢং এমন যেন কেভিনের ওপর তার অধিকার এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। কেভিনের চোখের দিকে তার তাকানোর ধরন, ডিনার টেবিলে পাস্টের কথাগুলো তুলে আনা, সব মিলিয়ে ভেতরে ভেতরে একটা অদ্ভুত হিংসা আর ইনসিকিউরিটি আর এক বিশ্রী অস্বস্তিকর টেনশন তৈরি করছিল আমার ফেসে সেটা একদম স্পষ্ট। পার্টির খাবার যতই স্পেশাল হোক না কেন, ঘরের ভেতরের পরিবেশটা লরার উপস্থিতির কারণে অলরেডি বেশ বিষাক্ত আর থমথমে হয়ে গেছে। যাই হোক, এসব ফালতু আলাপের মধ্যেই একটা সিরিয়াস ঘটনা ঘটে গেল। হিউয়ের ফোনও সেই স্পাইডার শেপে ক্র্যাক করল। আস্তে আস্তেই প্রত্যেকের ফোনের নেটও গায়েব। শুধু ফোন নয়, ল্যান্ডলাইন, কম্পিউটার, কোথাও নেট নেই। তখনই ডিনার টেবিলে কসমিক কমেট নিয়ে কথা উঠতেই আমি সবাইকে সেই ফিনল্যান্ডের অদ্ভুত ঘটনার কথা বলি। বন্ধুরা তো শুনে হেসেই উড়িয়ে দিল, ভাবল ধূমকেতুর সাথে মানুষের মাথার নিউরনের আবার কি সম্পর্ক। এদিকে আমার থিওরি শেষ করার আগেই 1 সেকেন্ডের মধ্যেই আমাদের ঘরের সব আলো নিভে গেল। আমরা ভাবলাম হয়তো ফিউজ হয়ে গিয়েছে, কিন্তু জানালার বাইরে তাকিয়ে দেখি পুরো মহল্লা অন্ধকারে ডুবে আছে। কোনো স্ট্রিট লাইট নেই, কোনো নেটওয়ার্ক নেই, পুরো পৃথিবী যেন এক মুহূর্তেই ডেড। আমরা আলোর জন্য গ্লো স্টিক এবং মোমবাতি জ্বালাতে শুরু করলাম। আমাদের প্রত্যেকের কাছে রয়েছে এই নীল গ্লো স্টিকগুলো। রিমেম্বার দিস, এটা পরে কিন্তু লাগবে। তো হঠাৎ করেই আমরা জানালার বাইরে তাকিয়ে দেখলাম পুরো এলাকাটা অন্ধকার হলেও 2 গলি দূরে মাত্র একটা ঘরে আলো জ্বলছে। আমাদের 2 ফ্রেন্ড হিউ আর আমির, তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে তারা এই আলো জ্বলা ঘরে হেঁটে যাবে এবং সেখানে গিয়ে সাহায্য চাইবে। তারা দুজনেই একটা করে নীল গ্লো স্টিক হাতে নিয়ে অন্ধকার গলিতে নেমে পড়ল। আর 10 মিনিট পর তারা যখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা কোনো জ্যান্ত ভূতের মুখোমুখি হয়ে এসেছে। হিউ কাঁপতে কাঁপতে যা বলল তা শুনে আমাদের রক্ত জমে গেছে। ওই আলো জ্বলা ঘরটা আর কিচ্ছু নয়, হুবহু আমাদের এই ঘরটার মতোই কি বলছি, এই ঘরটাই। আর সেই ঘরের ভেতরে তারা দেখে এসেছে আমরা 8 জন বন্ধু ঠিক যেভাবে এই ডাইনিং টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম, ওই 8 জন মানুষও ওই ঘরের ভেতরে বসেই ঠিক একই কাজ করছে। থামো, একটু দাঁড়াও ভাই, মাথা ঘুরছে না? ওয়েট, এখানে কিন্তু মাথা ঘোরানোর মতোই অবস্থা। একই ঘরে আবার অন্য আমরা কিভাবে থাকি? এখানেই আসল সায়েন্সটা লুকিয়ে আছে, যা আমি পরে বুঝতে পেরেছিলাম। চলো খুব ক্যাজুয়ালি 2 মিনিটে সায়েন্সটা বুঝে নেই। যেই থিওরিটার কথা আগে তোমাদের হিন্টস দিয়েছিলাম, সেইটাই এখন ব্যাখ্যা করতে চলেছি। সেই শ্রোডিঞ্জার্স ক্যাট থিওরি। বন্ধ বাক্সের ভেতরে একটা বিড়াল রাখা আছে, আর সাথে এমন একটা মেকানিজম রাখা হলো যা 50% চান্সে বিষ ছড়াবে আর 50% চান্সে কিছুই করবে না। এখন বাক্সটা বন্ধ থাকা অবস্থায় বিড়ালটা কি জীবিত নাকি মৃত? কোয়ান্টাম মেকানিক্স বলে তুমি যতক্ষণ বাক্স না খুলছো, বিড়ালটা একই সাথে জীবিত এবং মৃত। এটাকে বলা হয় সুপারপজিশন, অর্থাৎ দুটো সম্ভাবনাই একসাথে টিকে আছে। কিন্তু যেই মুহূর্তেই তুমি বাক্সটা খুলবে, ইউনিভার্স যে কোনো একটা রিয়েলিটি বেছে নেবে। এখন চিন্তা করো, ওই বাক্সের বিড়ালটা যদি আমরা এই কয়জন মানুষ হই, আর বন্ধ বাক্সটা যদি হয় আমাদের এই পুরো ডাইমেনশন, তবে সাধারণ অবস্থায় কোয়ান্টাম ডিকোহেরেন্সের কারণেই আমরা প্যারালাল ইউনিভার্সকে দেখতে পাই না। কিন্তু রাতের বেলা যখন মিলার্স কমেট আসছিল, ওই ধূমকেতুর এনার্জি আমাদের ইউনিভার্সের বন্ধ বাক্সটা এক মুহূর্তের জন্য খুলে দিয়েছিল। এর ফলে কোটি কোটি মাল্টিভার্স বা প্যারালাল রিয়েলিটি একে অপরের উপরে ওভারল্যাপ করা শুরু করেছে। মানে এই অন্ধকার গলিতে প্রতিটা কদমের সাথে সাথে আমরা অন্য একটা ডাইমেনশনে চলে যাচ্ছি। একটা অন্ধকার পার হচ্ছি তো আরেকটা ডাইমেনশনে আমরা পৌঁছে যাচ্ছি। তবে এইটার কোনো গ্যারান্টি ছিল না যে আমি যদি ঘর থেকে বের হই তবে আমি আমার রিয়েলিটিতে আর ফিরে আসতে পারবো কিনা, কারণ একটার পর একটা ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, যেখানে আমি হয়তো আছি কিন্তু আমার সামান্য কিছু সিদ্ধান্ত হয়তো বা আলাদা হতে পারে।
এরপর কি ঘটল সেই ব্যাপারে এবার আসা যাক। হিউ আর আমির ফিরে আসে হাতে একটা মেটাল বক্স নিয়ে। আনুমানিক 10 মিনিট পরেই তারা ফিরে এসেছিল এবং ততক্ষণে মাইক জেনারেটর অন করে দিয়েছিল। তারা সেখানে যা দেখে এসেছে তা শুনে এমনিই আমাদের অবস্থা খারাপ। তখনই কেউ বলছে এটা খোলা উচিত, তো আবার কেউ চাচ্ছে যে এটা যেন খোলা না হয়। ফাইনালি মাইক এটাকে একটা চাবি দিয়ে খুলেই ফেলে। ভেতরে পিং পং প্যাডেল আর 8 জনের ছবি, আর সেই 8 জন কিনা আমরা নিজেরাই। ছবি আর নম্বর দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। বক্সটি খোলার পর ভেতরে থাকা 8টি ছবির পেছনেই হাতে লেখা কিছু অদ্ভুত সংখ্যা পাওয়া যায়। তবে হিউ এবং আমির যখন ঘরের মধ্যে ছিল না, অন্ধকারে আমি যখন তাদেরকে সাইবেরিয়ার একটা ঘটনা বলছি, হঠাৎ করেই দরজায় একটা সজোরে ধাক্কার আওয়াজ আমরা পেয়েছিলাম। তবে হিউ ফিরে আসার পর জানাই এই ধাক্কাটা নাকি সেই দিয়েছিল, তবে এই বাসাতে নয়, অন্য কোনো রিয়েলিটিতে তারা গিয়ে এমনটা করেছে। সে চাচ্ছিল তার ভাইকে কোনোভাবে সে রিচ করতে আর তার কাছে হেল্প চাইতে, কারণ তার ভাই তাকে আগে অযাচিত এই ঘটনা যে ঘটতে পারে এমন হিন্টস দিয়েছিল। এখন সবাই ভাবে ভুলবশত হিউ তাদের বাসার আশেপাশেই বারবার চক্কর দিয়েছে। এবার তো সবার মাথায় আমাদের আউলিয়ে যাচ্ছে। আমরা লিটারেলি কিছুই বুঝতে পারছি না। এবার হিউ একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবে সে আবারও অন্য একটা বাড়িতে যাবে এবং একটা নোট রেখে আসবে। সেজন্য হিউ বসে যায় একটা চিরকুট লিখতে। সেখানে সে লেখে, তোমাদের ভয় দেখানোর আমার কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধুমাত্র 5 মিনিটের জন্য ল্যান্ডলাইন ফোনটা ব্যবহার করতে চাই। ঠিক ওই মুহূর্তেই দরজায় একটা নক পাওয়া যায়। কেভিন দরজাটা খোলে এবং দরজায় আটকানো একটা চিরকুট দেখতে পায়, যেটা কিনা হিউ যা লিখলো এতক্ষণ সেইটার মতোই হাতের লেখাও সেম এবং কথাগুলো সেম। তারা বুঝতে পারে অন্য ইউনিভার্সের হিউ ঠিক একই সময়ে তাদের দরজায় এই নোটটা রেখে গেছে। মানে এই হিউ এখন যা ভাবছে অন্য রিয়েলিটির হিউ তার আগেই সেটা ভেবে অলরেডি করে গেছে। এই মুহূর্তে আমাদের ব্রেন একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যায়। কোনো কিছুই আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। তবে আমি সামনেই তোমাদের সবকিছু পরিষ্কার করে দেব। এদিকে আমি সহ সবাই ওই ছবিগুলো নিয়ে আগে বসে পড়েছি। দেখতে চাচ্ছি যে ওই ছবিগুলোর পেছনে যে নাম্বারগুলো লেখা সেগুলো আসলে কি বোঝাতে চেষ্টা করেছে, কিসের ভিত্তিতে সেই নাম্বারিংগুলো করা হয়েছে, বার্থ ডেট নাকি অন্য কোনো আইডেন্টিটি হিসেবে এটা বসানো। আমি সেই ছবির পেছনে থাকা নাম্বারগুলো একটা লাল কালির কলম দিয়ে একটা পেজে উঠিয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই আমির তার নিজের ছবিটা দেখে বলে, এই ছবিটা তো তার আজকের তোলা, কারণ এই শার্টটা সে আজকেই কিনেছে এবং প্রথম এখানেই পরে এসেছে। তাহলে ছবিটা কখন তোলা হলো? তারা তো এসবের কিছুই জানে না। ওদিকে হিউ বাইরে থেকে ফিরে আসার সময় কারোর সাথে ধাক্কা লেগে তার মাথাটা ফেটে গিয়েছিল। সেই আঘাতটাতে লি এবং বেথ মিলে একটা ফার্স্ট এইড ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। এটা হাইলাইট করছি, এটার কারণ আছে, এই জায়গাটা একটু মনে রেখো। এবার ডাইনিং টেবিল থেকে সবাই উঠে যাবার পর আমি কেভিনকে একটা হ্যান্ড রাইটিং দেখাচ্ছিলাম, যেটা এখন আমি লিখেছি, সাথে ওই ছবির পেছনের লেখাগুলো, যেটা কিনা হুবহু মিলে যায়। অর্থাৎ এইটা আমারই লেখা, তবে আমি তো কখনোই এটা লিখিনি। সবকিছুই কেমন যেন আওলায় যাইতেছে। এমনিতেই কেভিন আর লরির প্রেমের আলাপ নিয়ে আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। সেটা আমার মাথা থেকে যাচ্ছিলই না, যেটা কেভিন সবার সামনে শেয়ার করলো। তারই মধ্যে এসব আজব ঘটনাগুলো ঘটছে। ড্যাম! এরই মধ্যে আবার মাইক অফার করে বসলো সে বাইরে গিয়ে দেখবে আসলে হচ্ছেটা কি। এবার তার সাথে যেতে চাই কেভিন এবং লরি। আমার অনিচ্ছা সত্ত্বেও আমি যাব, কারণ চরম ইনসিকিউর ফিল করছি। এবার ঘরে রইল 4 জন, বাইরে গেলাম আমরা 4 জন। তবে বাইরে গিয়ে দেখলাম সেখানে কোনো মানুষ নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। একটা অন্ধকার পেরিয়ে সামনে এগোতেই মাইক তার নিজের বাড়ির মতো আরও একটা বাড়ি দেখে সেখানে এগিয়ে যেতে লাগলো। এগিয়ে গিয়ে সে জানালা দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করতেই আমরা সবাই তাকে নিষেধ করি, কারণ সেখানে আমরা অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছিলাম। এবার আমরা সামনে তাকাতেই দেখি লাল গ্লোস্টিক হাতে আমরা 4 জনই আমাদের সামনে দাঁড়িয়ে আছি। পার্থক্যটা শুধু আমাদের হাতে ছিল নীল গ্লোস্টিক। এমন দৃশ্য দেখে আমরা আমাদের ঘরে ফিরে এসেছি। এসেই আমরা ঘটনাটা সবাইকে জানালাম। তবে একটা ব্যাপার খেয়াল করার মতো, আমাদের এই নীল গ্লোস্টিকের কথা শুনে হিউ এবং আমির ঘাবড়ে যাচ্ছিল। তারা এমন কেন ঘাবড়ে গেল তা আমরা জানি না। আবার তারাও তখন একে অপরের সাথে কিছু একটা বলছে। আসলে তারা কে সেটা তো আমরা এখনো জানি না, তবে পরে দেখছি এটা কি হয়। এরই মধ্যে সবাই ধারণা করতে শুরু করেছে এইটা সত্যি সেরকম কিছু হবে যে গল্প আমি তাদেরকে বলেছিলাম। কোয়ান্টাম ফিজিক্স রিলেটেড সব বই খুঁজে পেলে হয়তো তারা সলভ করতে পারবে এমন ভাবছে। ঠিক তখনই বেথ জানাই হিউয়ের ভাই একটা বই পাঠিয়েছিল, যেটা কিনা সে ভুল করে গাড়িতে রেখে এসেছে। আসলে হিউয়ের ভাই ব্রেয়ান একজন পেশাদার ফিজিওসিস্ট। ব্রেয়ানের লেখা একটা পদার্থবিজ্ঞানের বই এবং সাথে কিছু নোট হিউয়ের গাড়িতে ছিল। তো হিউ গাড়ি থেকে ওই বইটি নিয়ে আসে। এরপর সবাইকে সেইটা পড়ে শোনায়, যেখানে লেখা ছিল শ্রোডিঞ্জার্স ক্যাট থিওরি এবং কোয়ান্টাম ডিকোহেরেন্সের থিওরি।
আমি কিন্তু সেটা নিজের মতো করে তোমাদের আগেই ব্যাখ্যা করে জানিয়েছি, যার ধারণা অলরেডি তোমাদের আছে। তবে আমি এবং আমার বন্ধু এই ব্যাপারটা জানতে পারি এই সময়টাতে হিউয়ের কাছ থেকে। আমি গভীরভাবেই বোঝার ট্রাই করি যে তাহলে একই সাথে আলাদা আরও ডাইমেনশন তৈরি হয়েছে। আমার সাথে আমিরও তখন একমত হয়, কারণ সে আর হিউ বাইরে গিয়ে অলরেডি এমনটা দেখেছে। আর এসব কিছু হচ্ছে সেই ধূমকেতুটার জন্যই। আমির তাই কোনোভাবেই আর বাইরে যেতে চায় না, কারণ বাইরে গেলে সে আর কখনো এই ডাইমেনশনে ফিরে আসতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় থেকে যায়। এখানে মাইক খুবই আতঙ্কিত অবস্থায় সিদ্ধান্ত নেয় সে আবারও বাইরে যাবে। সে ভাবছে যদি অন্য রিয়েলিটির মাইক এসে সবাইকে মেরে দিয়ে যায়। সে এমনটা ভাবার কারণ সে নিজেও অলরেডি এমনটাই ভাবছে যে সে সবাইকে গিয়ে মেরে দেবে। যেহেতু এই রিয়েলিটিতে তার এমন চিন্তা মাথায় এসেছে, তার মানে অন্য রিয়েলিটির মাইকেরও এমনটা চিন্তা হতে পারে। আর তাদের কাছে যদি ওই বইটা না থাকে তবে তারা এমন কিছু জানতেই পারবে না। তাই সে ওই বইটা আনতে চায় হিউয়ের গাড়ি থেকে। এর মধ্যেই তারা একটা ডিফারেন্স খুঁজে পায়। মানে মাইক যে বাইরে গিয়ে নিজের বাড়ি মনে করে অন্য ডাইমেনশনের বাড়ির জানালায় উঁকি দিয়েছিল, সে সেখানে দেখেছিল ভেতরে রয়েছে লি, হিউ আর আমির, কিন্তু বেথ ডাইনিংয়ে ছিল না। তবে বর্তমান রিয়েলিটিতে তারা বাইরে যাওয়ার পর ডাইনিংয়ে ছিল কে কে? হিউ, আমির এবং বেথ। আর লি ঘুমাচ্ছিল। ওই রিয়েলিটিতে বেথ ছিল না সেখানে, মানে হতে পারে বেথ সেখানে ঘুমাচ্ছে। তার মানে কিছুটা পার্থক্য রয়েছে। ওই রিয়েলিটিতে যদি বেথ ঘুমিয়ে থাকে তবে তারা এখনও ওই বইটা সম্পর্কে কিছুই জানে না, কারণ বেথই তো সেই বইয়ের খবরটা আমাদের সবাইকে দিয়েছিল। সো মাইক এখন হিউয়ের চাবিটা চায়, যেন অন্য রিয়েলিটির হিউয়ের গাড়ি থেকে সে বইটা সরিয়ে ফেলতে পারে। সে হয়তো ভাবে এমনটা করলে সে কিছু চেঞ্জ করতে পারবে। অন্য রিয়েলিটিতে থাকা 8 জনই অসহায় হয়ে যাবে। তারা এখানে কোনো ঝামেলা করতে আসতে পারবে না, তাই সে এত আক্রমণাত্মক হয়েছে। এবার সবাই ডিনারের প্রস্তুতি নিলে সে কেভিনকে বলে সে অন্যদিকের মাইককে ব্ল্যাকমেইল করে একটা চিঠি লিখে দিয়ে আসবে, যেন সে ভয় পেয়ে ওই বইটা নিজেই অন্য রিয়েলিটির হিউয়ের গাড়ি থেকে এনে আমাদেরকে দিয়ে যায়। কারণ এখানে যে হিউ রয়েছে সে কোনোভাবেই তার গাড়ির চাবি তাকে দিচ্ছে না। কি বিষয়ে ব্ল্যাকমেইল করবে তা আমরা একটু পরে জানতে পারবো। তবে কেভিন মাইককে এমনটা করতে নিষেধ করে, কিন্তু মাইক তার কোনো কথা না শুনেই বেরিয়ে যায়। এদিকে আমার একটা ব্যাপার মনে পড়ে যায় যে বেথ শুরুতে একটা ক্যাটামিন নামের মেডিসিন আমাদেরকে দেখিয়েছিল, যেটা নিয়ে লি এতক্ষণ ঘুমাচ্ছিল। মূলত সেটা একটা ড্রাগস ছিল। আমি জাস্ট জিজ্ঞেস করি যে সেইটা সে খাবারে দিয়েছে কিনা, বা এইটাতে কোনো হ্যালুসিনেশন হওয়া পসিবল কিনা। সে জানাই এটার অনেক বেশি পরিমাণ নিলে এমনটা হতে পারে, কিন্তু মাত্র কয়েক ড্রপস সে স্প্যাগেটিতে দিয়েছিল। এসব চিন্তা আমাদের ভয়ের কারণেই আসছে মূলত, কারণ বেথ কখনো এটার বেশি পরিমাণ আমাদের খাবারে মেশায়নি। তবে এখানে একটা সত্য রিভিল হয়, আমাদের সাথে যে আমির আর হিউ রয়েছে তাদের কাছে রয়েছে রেড গ্লো স্টিক। তবে ঘরের কেউই এটা এখনও জানে না। তারা দুজন মিলেই এই ব্যাপারে কথা বলে, কারণ তারা বুঝে গিয়েছিল তারা এখন অন্য রিয়েলিটিতে ঢুকে পড়েছে। তারা এই ব্যাপারটা বুঝেছিল তখনই যখন কেভিন, আমি, লরি এবং মাইক নীল গ্লো স্টিক নিয়ে ঘরে ফিরেছিলাম। তখন কিন্তু আমরা তাদেরকে একটু ঘাবড়িয়ে যেতে দেখেছিলাম, যার কারণ মূলত এটাই ছিল। এবার তারা কি করলো, সেই বই আর ছবিগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। তখনই মাইককে দেখা যায় বাইরে থেকে আসতে, তবে তাকে একদম বিধ্বস্ত লাগছে। তাকে দেখে একদম ড্রাঙ্ক মনে হচ্ছে। সে ড্রাঙ্ক অবস্থাতে আবারও ড্রিঙ্কসের বোতল আনতে চায়। কেভিন তাকে দেখেই বলে, এই অবস্থা কেন? 5 মিনিট আগেই না তুমি আমার সাথে কথা বলে বাইরে গেলা? সর্বোচ্চ 10 মিনিট হতে পারে, কিন্তু তোমাকে এমন ড্রাঙ্ক লাগছে কেন? তবে মাইক বলে সে অন্তত 45 মিনিট বাইরে ঘুরে বেরিয়ে তারপর এখানে এসেছে, আর সে ব্ল্যাকমেল লেটারটা দিয়ে সেখানে এতক্ষণ তাদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করেছে। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো? নকল হিউ আর আমিরের পর নকল মাইক আমাদের রিয়েলিটিতে ঢুকে পড়েছে। এসবের মধ্যে তারা খেয়ালই করেনি হিউ আর আমির সেখানে নেই। এবার যখন তারা দেখে যে তারা দুজন নেই, এমনকি সাথে মেটাল বক্স, বই, ছবি সবকিছুই গায়েব, তারা বুঝে যায় আসলে অন্য রিয়েলিটির হিউ এবং আমির তাদের রিয়েলিটিতে ঢুকে পড়েছিল। এখন এসব কিছু থেকে রিলিফ পেতে কেভিন চলে যায় অন্য রুমে, সাথে লরিও তার কাছে যায় আর তাকে সিরিয়াস করতে শুরু করে, তার কাছাকাছি আসতে চায়। এসব কিছু শুনে ফেলে বেথ। আমি সেখানে উপস্থিত না থেকেও কিভাবে জানতে পারলাম বলতো? কারণ এসব কিছু বেথ এসে আমাকে অলরেডি জানিয়ে দিয়েছে। কেভিনকে যখন আমি এটা নিয়ে জিজ্ঞেস করলাম, আমি যখন বললাম যে সামান্য কিছু আমাকে বেথ বলেছে, তখন কেভিন আমাকে কি বলল, এমন সিচুয়েশনেও কেন আমি এসব ভাবছি? তারা করেছে এমন কিছু, তাতে দোষ নেই, আমি বললেই দোষ। হেকে বলে ব্যাডা মানুষ। আর কেভিনের এই আচরণটা আমার কাছে অনেকটাই অদ্ভুত লাগলো। সে আগে কখনো আমার সাথে এমনটা করেনি। আর যেহেতু সেও বাইরে গিয়েছিল, তাই সে যে অন্য রিয়েলিটি থেকে আসেনি সেটাও কিন্তু বলা মুশকিল। তবে এই ঘরে হচ্ছেটা কি? হিউ আমিরের মতো মাইক, কেভিনও কি এবার নকল? কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে চলে যায় এবার জেনারেটরের পাওয়ারও, সেই সাথে গাড়ির কাঁচ ভাঙার আওয়াজ।
এবার আমরা সবাই আবারও বাইরে গেলাম নীল গ্লো স্টিক হাতে নিয়ে। গিয়ে দেখা গেল গাড়ির কাঁচ ভাঙা। এটা হিউয়ের গাড়ি ছিল। তখন সবাই সেদিকে লক্ষ্য রাখছিল, আর আমি গেলাম আমার গাড়িতে। সেখানে একটা ফিঙ্গার রিং রাখা ছিল। সেইটা আমি হাতে পড়তেই কেভিন আমাকে বাইরে আসতে বলে। তখন আমি তাকে সেই রিং সম্পর্কে বলি, কারণ এইটা সেই আমাকে দিয়েছিল, আর সেই দিনটা খুবই সুন্দর ছিল। এই কেভিন আমার সাথে খুবই নাইস ছিল, এবং লরির ওই ঘটনার পরেও তার আর আমার মাঝে যে সবকিছুই ঠিক আছে এমনটাই সে বলে। আমি খুশিতেই তাকে জড়িয়ে ধরি। এরপর আমি তাকে জিজ্ঞেস করি যে গাড়ির কাঁচ যে ভাঙা দেখলে সেখানে সবকিছু ঠিক ছিল, কিন্তু কেভিন কোনো উত্তর দেয় না। শুধু ক্রিপি একটা লুকে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝে যাই সে অন্য রিয়েলিটি থেকে এসেছে, আর সেজন্যই আমি ভয়ে নিজের ঘরে চলে আসি। সেখানে এসে আমি রুমে থাকা কেভিনকে রিংটা দেখালে সে একদম পাত্তাই দেয় না। তবে বাইরে থেকে সবাই ফেরার পর লরি বলে উঠল, কেউ আমাদের বাড়ির দিকে আসছে। তখন দেখা যায় হিউ এবং আমির, এবং তাদের হাতে রয়েছে নীল গ্লো স্টিক। সবাই ভেবে নেয় এবার হয়তো আসল হিউ আর আমির ফিরে এসেছে, যারা সবার আগে ঘর থেকে বেরিয়েছিল। কারণ যারা পালিয়ে গিয়েছে তারা তো আসল নয়, আবার হতে পারে তারাই আবার ফিরে এসেছে। এসেই তারা আগের সেই ঘটনাগুলো বলে, যেটা কিনা তারা আগে আমাদেরকে বলেছিল। তাদেরই অসঙ্গতিপূর্ণ কথাবার্তা। আবার লিও বলছে হিউয়ের মাথার ব্যান্ডেজটা আলাদা, কারণ সেই ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল, আর সেইটা ছিল একটা ক্লথ ব্যান্ডেজ। তোমাদের আগে বলেছিলাম না, এই ব্যান্ডেজটা মনে রেখো। খেয়াল করে দেখো, দ্বিতীয় হিউয়ের মাথায় আলাদা ধরনের ব্যান্ডেজ ছিল। এখান থেকেই তাদের উপরে সন্দেহ করে সবাই যে এরা দুজন পালিয়ে যাওয়া দুজন নয়। আমি তখন হিউকে জিজ্ঞেস করি, তাহলে দরজায় যে চিরকুটটা আটকিয়ে রেখে গিয়েছিল সে কি তুমি ছিলে? কারণ আমাদের কাছে দুইটা একই ধরনের চিরকুট আছে, যার একটা এখানে থাকা হিউ লিখেছে, আর একটা প্রবাবলি তুমিই হবে। কিন্তু হিউ আমাদের সবাইকে চমকিয়ে দিয়ে জানায় এখন অবধি সে একটা চিরকুটও লেখেনি। এমনকি এই ঘরে আসার আগে অন্য যে রিয়েলিটিতে সে গিয়েছিল সেখানেও দুইটা চিরকুট সে দেখে এসেছে। তার মানে কি দাঁড়ালো? শুধু দুজন নয়, বরং এক গুচ্ছ হিউ আমির বাইরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ একটা মাল্টিভার্স তৈরি হয়ে গেছে। লরিও তখন কোয়ান্টাম ডিকোহারেন্সের ব্যাপারটা আবারও আনে। মূলত যতগুলো রিয়েলিটি তৈরি হয়েছে তাদের কারোর সাথেই কারোর ইন্টারাকশন বা যোগসূত্র নেই। তাই লরি এ প্রস্তাব করে যে আমরা আমাদের এই বাড়িটা মার্ক করব অন্যভাবে, যা আগে অন্য রিয়েলিটিতে যারা করেছে তাদের সাথে মিলবে না। কেভিনও তার সাথে সায় দেয়। তবে শঙ্কা তো থেকেই যায়, যেহেতু ইনফিনিট ডাইমেনশন তৈরি হয়েছে, অন্য কতজনই তো এমনটা ভাববে। তবুও আমরা এমনটাই করতে যাচ্ছি। তবে কনসেপ্ট প্রবলেম সব এক থাকলেও কিছু বিষয় তো আলাদা হচ্ছেই। ছবি মার্ক করার জন্য প্রথমে ছবি, তারপর নাম্বারগুলো বসানোর জন্য একটা ডাইস আর কলম আমরা ব্যবহার করব। আবার সেই একই মেটাল বক্স এনে দিল লি। একই ছবি কিন্তু আমাদের কাছেও রয়েছে, কারণ আগের ঘটনাগুলো তো আমাদেরই, শুধু রিয়েলিটি আলাদা, তাই না? কিন্তু এখানে আরও একটা ঘটনা ঘটায় লরি। কেভিনের সাথে তার ব্রেকআপ হয়েছে, তবুও সে কেভিনের ছবি তার ওয়ালেটে রেখেছে। সেখানে কোনো একটা কোড সে লিখে রেখেছে, কিন্তু এই বিষয়টা আমার এবং আমিরের একেবারেই পছন্দ হয় না। তবে এখানে আমিরের পিকচার না থাকায় তার একটা পিকচার তুলে দেয় কেভিন। বাট সেইটা কিন্তু আগের বক্সে পাওয়া অন্য রিয়েলিটির আমিরের মতো হয় না। সো এবার ডাইসে ওঠা র্যান্ডম নাম্বারগুলোই আমি প্রত্যেকের পিকচারের পেছনে লিখছিলাম। যেহেতু আমাদের এটা নীল হাউস, মানে প্রত্যেকের কাছে নীল গ্লো স্টিক রয়েছে, তাই আমাদের ছবির পেছনে আমি নীল কালি দিয়ে লিখছি। সবাই মিলে আরও একটা আইডিয়া বের করলো যে আগের বার আমরা যে বক্স খুলেছিলাম সেখানে ছিল পিং পং প্যাডেল, আর আমরা এখন যে র্যান্ডম অবজেক্ট রাখবো কুইক কোড হিসেবে সেটা অন্য কিছু হবে। তখন লি ম্যাটের মতো কিছু একটা আমাদেরকে দিল, সেইটাই আমরা এবার রাখবো। এর আগে যারা পিং পং ব্যাট রেখেছিল, যেটা আমরা পেয়েছিলাম, তারাই আসলে প্রথম সমস্যায় পড়েছিল। তার মানে সবগুলো রিয়েলিটিতে একই সময়ে একই ঘটনা ঘটছে না, আলাদা আলাদা ঘটনা ঘটছে এবং সেগুলো রিপিট হচ্ছে। এই চিন্তাটা আমার মাথায় আসছিল। তখন আমি নোটপ্যাড ঘাঁটতেই দেখতে পাই অলরেডি এখানে লেখা আছে গ্রিন কালারের নাম্বার। তোমাদের মনে আছে না, প্রথমবার যখন হিউ আমির মেটাল বক্স এনেছিল আর সেখানে থাকা ছবিগুলোর পেছনের নাম্বারগুলো কিন্তু আমি লিখে রেখেছিলাম, তবে লিখেছিলাম তো লাল কালি দিয়ে। তাহলে কি এই ঘর আমার? এইসব ভাবতে আমি খেয়াল করলাম হিউ আরামসে তার ফোন ইউজ করছে, কিন্তু তার ফোন তো শুরুতেই ক্র্যাক করেছিল। আমার সন্দেহটা এখন বিশ্বাসের রূপ নিচ্ছে। এবার আমিও একটা লাল কালি দিয়ে প্রথম আনা সেই ছবিগুলোর নাম্বারগুলো মনে করে করে লিখি, আর সবাইকে তাদের নাম্বারগুলো জিজ্ঞেস করি। লি এবং বেথ এই ঘরে পাওয়া নাম্বার যেটা লেখা ছিল সেইটা বলে। কেভিন বলে আগের ঘরের নাম্বার, যেটা আমি লাল কালি দিয়ে লিখেছিলাম। মাইকও সেম বলে। আবার হিউয়ের ফোনও ক্র্যাক নয়, তার মানে সেও তৃতীয় কোনো রিয়েলিটি থেকেই এসেছে। আমি এবার শিওর এখানে থাকা সবাই আলাদা আলাদা রিয়েলিটি থেকেই এসেছে।
লি আর বেথ বাদে সবাই এখানে ভিজিটর। সেটাই আমি মাইককে বলছিলাম। আর আমি এটাও খেয়াল করেছি যে বাড়ির বাইরে একটা অন্ধকার গলির মতো অংশটা পার হলেই সবাই অন্য রিয়েলিটিতে চলে আসছি। আর এই কমেট পাস হওয়ার আগে আমরা যদি নিজেদের রিয়েলিটিতে ফিরে যেতে না পারি তবে আমরা আজীবনের মতো একটা জায়গাতে স্টাক হয়ে যাব। মাইক হাসে, কারণ তার কি বা করার আছে এখানে। এরই মধ্যে ঘরের দরজায় কেউ একজন একটা চিঠি রেখে গেল, যেটা হাতে নিল হিউ। এবারেই কিন্তু তুলকালাম শুরু হতে চলেছে। চিঠিটা মূলত অন্য একটা রিয়েলিটির মাইক দিয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল মাইক আর হিউয়ের ওয়াইফ বেথ 12 বছর আগে ইন্টিমেট হয়েছিল। আর এই জিনটার কথা তোমাদের মনে আছে, রাইট? এইটাই কিন্তু মাইক করতে চেয়েছিল, যে এই গোপন কথা বলে সে ব্ল্যাকমেইল করে অন্য রিয়েলিটির মাইককে দিয়ে হিউয়ের ভাইয়ের দেওয়া সেই বইটা নিয়ে নেবে, যাতে করে তারা কোনো থিওরি সম্পর্কে না জানে। অথচ মাইক সেটা করেনি, কিন্তু এই রিয়েলিটিতে অন্য একজন এসে এটা করে দিয়ে গেল। কিন্তু এখন তো সেটা হিতে বিপরীত হলো। শুধু মাইক নয়, সবাই এই ব্যাপারে জেনে গেল। আর হিউ তো একদম উন্মাদ হয়ে গেল। সে ছাড়া আরো অনেকেই জানতো এটা। তখন মাইক পরিস্থিতি ঠিক করার জন্য বলল যে আসলে আমরা সবাই এখানে অন্য রিয়েলিটি থেকে এসে আটকে গেছি, এমনকি হিউ তৃতীয় কোনো জায়গা থেকে এসেছে। এটা আসলে বেথ আর লিয়ের আসল বাড়ি। তবুও হিউ থামছিল না। তাই মাইক বলে, হিউ, তোমার ফোনটা আগে চেক করো। আমাদের রিয়েলিটির হিউয়ের ফোন ক্র্যাক ছিল, তোমারটাতে নেই। আর বলো তো, আমরা যখন প্রথমবার বক্স এনেছিলাম সেখানে র্যান্ডম অবজেক্ট কি ছিল? তবে হিউ জানায় সেখানে স্ট্যাপলার ছিল। মূলত সেখানে কিন্তু পিং পং প্যাডেল ছিল, তাই না? সবাই বুঝে যায় আসলে এটা অন্য হিউ। আবার লি বেথ জানায় তাদের ছিল ওভেন মেট। তাহলে এবার তো সবকিছু পরিষ্কার। হিউ, আমির, লি বেথ, আমি, কেভিন, লরি, মাইক, আমরা প্রত্যেকে আলাদা আলাদা রিয়েলিটি থেকে এখানে এসে ফেঁসে গিয়েছি। কিন্তু হিউ শান্ত থাকে না। সে বলে, সে যে রিয়েলিটি থেকেই আসুক না কেন, মাইক যে তার ওয়াইফের সাথে শুয়েছে সেটা কি কোনো রিয়েলিটিতে আলাদা করার সুযোগ আছে? নিজের বেস্ট ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতা সে মেনে নিতে না পেরে তাকে মারতে শুরু করে। তবে আমরা কোনোভাবে তাকে আটকাই। তখন মাইক আমাকে বলছে যে আমাদের অনেক ডার্ক ভার্সন হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, অথবা হতে পারে আমরাই সেই ডার্ক ভার্সন। এরই মধ্যে বাইরে থেকে গ্রিন কালার গ্লোস্টিক হাতে নিয়ে অন্য একটা মাইক এসে এই রুমের মাইককে মারতে শুরু করে। প্রায় আধমরা করে সে পালিয়ে যায়। আমরা কিন্তু শুরুর দিকে দেখেছিলাম যে মাইক একবার চেয়েছিল সে অন্য রিয়েলিটিতে গিয়ে অন্য মাইককে গিয়ে মেরে দিয়ে আসবে। তখন সে সেইটা ভেবেছিল, শুধু করেনি। তবে এখানে এসে কোনো একটা মাইক এটা করে দিয়ে গেল। এদিকে হিউ আর বেথ ঝগড়া করছে। আর এরই মধ্যে লরি একদম প্যানিক হতে শুরু করেছে, কারণ বেথের নাক থেকে কোনো একটা ইলনেসের কারণে রক্ত পড়ছিল। সেটা লরির শরীরে পড়তেই সে প্যানিক হয়ে যায়। আর কেভিন লরিকে আদর করে জড়িয়ে ধরে শান্ত করছে। আমি বুঝলাম এই কেভিন লরিকে ভালোবাসে। আসলে এখানে থাকা প্রত্যেকে আলাদা আলাদা রিয়েলিটি থেকে এসে জটলা পাকিয়ে যাচ্ছে, তাই আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম। তবে যাওয়ার সময় দরজায় সে একই নোটস আমি লাগানো দেখতে পাই, যেটা আমরা অলরেডি দেখেছি। এখানকার পরিস্থিতি মোটেও ভালো নয়। তাই আমি প্রত্যেকটা অন্ধকার পেরিয়ে আলাদা আলাদা রিয়েলিটিতে ঘটা চিত্রগুলো দেখে শিউরে উঠছিলাম। সবগুলো ঘরে অলরেডি অবস্থা মারামারি পর্যায়ে। আমি খুঁজছিলাম এমন একটা রিয়েলিটি যেখানে এখনো বিদ্যুৎ চলে যায়নি, কারণ এই বিদ্যুৎ চলে যাওয়ার পরেই সবকিছু এলোমেলো হতে শুরু করেছিল। ফাইনালি আমি এমন একটা ঘর পাই যেখানে সবাই খুবই সুন্দর সময় কাটাচ্ছি আমরা। কেউই তখন এই মিলার্স কমেট, ক্যাট থিওরি এসব হাবিজাবির চক্করে পড়েনি। তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আমি গাড়ির কাঁচটা ভাঙি। তার মানে আমার যে রিয়েলিটি ছিল সেখানে শুরুতে যে গাড়ির কাঁচ ভাঙার আওয়াজ পেয়েছিলাম সেটা আমারই এক ভ্যারিয়েন্ট করেছিল। আমি কাজটা এজন্যই করি যেন সবাই এটা দেখার জন্য বাইরে আসে। স্বভাবতই আমি জানি এরপর কি হতে যাচ্ছে। তারা সবাই বাইরে চলে আসবে কাঁচটা কে ভাঙলো সেটা দেখার জন্য। তাই আমি এমিলি, আমার আসল আমি, যে তোমাদের সাথে গল্প করছি সেই শুরু থেকে, আমি চিন্তা করলাম ঘরের ভেতরে থাকা এমিলির জায়গায় নিজেকে নেব। তো বেথের সেই ক্যাটানিন নামক ওষুধটা হাতে রেখেছি আমি। তখনই আমার অন্য ভেরিয়েন্ট যখন গাড়িতে গিয়ে নিজের হাতে রিং পরতে নেয়, আমি তখনই তাকে ওই ওষুধটা দিয়ে অজ্ঞান করে দেই। ফিরে আসি এই নকল ইউনিভার্সে আমার ভেরিয়েন্ট এমিলির বদলে। এবার আবারও আমি আংটিটা কেভিনকে দেখাই। এই কেভিন আমাকে ভীষণ ভালোবাসে, যেটা আমি সব সময় চেয়েছি। তখন আমি তাদের সেই মিলার্স কমেটের কথাটা জানাই। সবাই খুবই এক্সাইটেড হয়ে বাইরে দেখতে যায়। তখনই এই রিয়েলিটির আসল এমিলির জ্ঞান ফিরে আসে আর সে সোজা ওয়াশরুমে যায়। আমি এটা দেখা মাত্রই ওয়াশরুমে গিয়ে তাকে মাথায় আঘাত করে বাথট্যাবে চুবিয়ে রাখি। এরই মধ্যে আমার হাতের আংটিটা আমি হারিয়ে ফেলি। তাই এখানকার আসল এমিলির হাত থেকে সেটা খুলে নিয়ে এরপর বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসি। আসার পরেই আমি মাথা ঘুরে পড়ে যাই আর আমার জ্ঞান ফিরে একদম সকালে,
যখন এই ধূমকেতু, মাল্টিভার্স, সব ধরনের থিওরি সবকিছু শেষ হয়ে গেছে, আমি উঠে ওয়াশরুমের দিকে যাই, কারণ আমি তো সেখানে আসল এমিলিকে রেখেছিলাম। তবে সেখানে এমিলি নেই, রয়েছে বেথ, যে শাওয়ার নিয়ে বের হয়, মানে ভেতরে কেউ নেই। আমি বাইরে হিউয়ের গাড়ির দিকে যাই, গিয়ে দেখলাম গাড়িতে হিউয়ের ভাইয়ের সেই বই আর নোটস সবই রয়েছে। এই রিয়েলিটির কেউই এই ধূমকেতু সম্পর্কে কিচ্ছু জানে না। তখনই কেভিন সেখানে আসে আর আমাকে আমার হাতে থাকা সেই একই রকম ফিঙ্গার রিন্ট আরও একটা দেয়, যেটা সে বাথরুমে পেয়েছে। এটা আমারই ছিল, আমি তো এটা হারিয়ে ফেলেছিলাম। তবে এখানে একটা শকিং ব্যাপার ঘটে। কেভিনের কাছে এই রিয়েলিটির আসল এমিলি কল করে, আর এখানেই আমার গল্প শেষ হয়। তবে তোমরা কি বুঝলে, এই রিয়েলিটিতে কিন্তু আমি আর ওই এমিলি দুইজনেই রয়েছি। অর্থাৎ মিলার কমেট পাস হওয়ার পর আমি এখানে আটকে গিয়েছি, যেখানে আমিই মূলত সেই ডার্ক ভার্সন। তাহলে এমন পরিস্থিতিতে তুমি পড়লে কি করতে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর এই মুভিটা তোমাদের কেমন লেগেছে এবং এরকম মুভি আরও চাও কিনা তা আমাকে জানিয়ে দাও। সো আজকের মতো এখানেই শেষ।